আজ আমি আপনাদের সাথে পদ্মজা উপন্যাসের কিছু লাইন শেয়ার করব। আমি পদ্মজা। ফাইমা ক্লান্ত হয়ে তপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাথি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে। তার শরীর কেমে একাকার, কপালে বিন্দু বিন্দু ঘাম। হাতের তালু দিয়ে মুছে কয়েকবার জুড়ে জুড়ে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে সামনে তাকালো। রিমাইন্ডে আসা কোনো পুরুষই টিকতে পারে না। সেখানে একটি মেয়ে আজ 4 দিন ধরে রিমাইন্ডে তার সামনের চেয়ারে পাতা অবস্থায় চিমাচ্ছে। 4 দিনে একাকার। ও মুখ দিয়ে টু শব্দটি করল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথায় আত্মনাদ অব্দি করেনি। মনে হচ্ছে এবার একটা পাথরকে পেটানো হচ্ছে, যে পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খুলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাইমা কাতর সরে বলল, সম্ভব না। আর কিছুতেই কথা বলছে না। অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2 থেকে 1 সেকেন্ড দেখল। এরপর গভীর কণ্ঠে ফাইমাকে বলল, আপনি যান। ফাইমা এলোমেলো পায়ে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছু বলল না, তাকালো না। তুষার মেয়েটির দিকে সুখ দৃষ্টিতে তাকালো আর বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি চোখ তুলে তাকায়। কুলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে। চোখের চারপাশ ঘাও, কালো চোখ দুটি লাল, মুখের এমন রং রিমাইন্ডে আসা সব আসামির হয়। তুষার মুখের প্রকাশভঙ্গির অবস্থানে রেখে আবার প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নড়ায়, মনে পড়ে তার। তুষার একটু ঝুঁকে মেয়েটির দিকে অসহায় দৃষ্টি মিলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে, তবুও জিজ্ঞাসা করলো। মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যি তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত ধরে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো, মিস ফাহিমা, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরও 2 জন দ্রুত পায়ে ছুটে আসে। সালটা ছিল 1989 সাল। সকাল সকাল রশিদ কটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এক্ষুনি দেব না। পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16 বছর। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতার রশিদকে দেখেও না দেখার ভান করলেন। রশিদ একদোলা থুতু ফেললেন উঠোনে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এবার যে পাত্র আনছি একেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবুও কেন বারবার আপনি আসেন? যুবতী মেয়ে ঘরে রাখা ভালো না, বললেন রশিদ। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন না। হেমলতার কণ্ঠে বিরক্ত ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করলেও সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখলেন। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে, বয়সের বড় মেয়েটাকে চাই। রশিদ নিজে নিজে ভিড় করে বলল, গ্রামের কি আর মেয়ে নাই? একটা মেয়েকে কেন সবার ঝুঁকে পড়তে হবে? চাইলেই কি সব পাওয়া যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো, দিদি, এই দিদি, স্কুলে যাবি না? দিদি। পদ্মজা টিপ টিপ করে চোখ খুলে পড়ল, না। এরপর চোখ বুজে ঘুমিয়ে পড়ল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে। মা, দিদি কি স্কুলে যাইব না? হেমলতা রাগী সুরে বললেন, যাইব না কি? যাবে না বলবি? কন্যা মাথা নত করে ফেললেন। হেমলতার করা আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি, অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণা মাথা নত করে বসে আছে। মা হেমলতা পূর্ণার মাথা নত করা দেখে তিনি বললেন, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, যা, এবার তুই স্কুলে যা। কিন্তু
মা হেমলতা মনে মনে অনেকটা শান্তি পান যে আমার মেয়েগুলা ভীষণ মান্যতা চিনে, খুব অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মজার শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কেঁদেছে, থাকুক ঘুমাক। আজ এই পর্যন্তই। ভালো লাগলে আমি পরের ভিডিওতে আরও পৃষ্ঠাগুলো পড়ে শোনাবো। টাটা।